আগুনে পড়ল ঢাকা শিশু হাসপাতালের আইসিইউ, রোগী স্বজনদের মাঝে আতঙ্ক। স্বাভাবিক হয়নি কার্যক্রম। তাড়াতাড়ি করে বের হইছি আর আমার ছেলেটার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতেছি। আইসিইউর ভিতরে সব বাচ্চা আছে, কিন্তু এই বাচ্চাগুলো এখন বর্তমানে অক্সিজেনের লেগে খুব সমস্যার ভিতরে আছে। অক্সিজেনের সমস্যা, দ্রুত যদি অক্সিজেনের ব্যবস্থা না হয় তাহলে বাচ্চা রিস্ক আছে। তীব্র গরমে পড়ছে দেশ, জনজীবনে চরম ভোগান্তি। চুয়াডাঙ্গা সহ কয়েক জেলায় হিট অ্যালার্ট থাকবে কয়েকদিন। অন্যান্য বছরের থেকে এবার ধরেন ঢাকায় প্রচুর গরম পড়তেছে। ভাড়া টাড়া মারতে পারছি না, গা ঘাইমে একেবারে ভিজে যাচ্ছি। কষ্ট হচ্ছে, যেমন তাপমাত্রা বেশি, কষ্ট হচ্ছে, পানি পিপাসা লাগছে। অগ্নিসন্ত্রাসের জন্যই বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা, বিচার হবে দ্রুত। কৃষক লীগের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। টনক নড়ল পলকের, হাসপাতালে দেখতে গেলে নির্যাতিত চেয়ারম্যান প্রার্থীকে, প্রকাশ্যে চাইলেন ক্ষমা। সেই ঘটনায় যদি দোষী সাব্যস্ত হয়ে আমার ভাই বা আমার কোনো আত্মীয় বা আমার সংগঠনের কোনো নেতাকর্মী বা কোনো পদের কেউ থাকে, আমার কোনোই এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ থাকবে না। এবং ইরানে ইসরায়েলের পাল্টা হামলা, সংযত থাকার আহ্বান বিশ্ব নেতাদের। ভারতে লোকসভা নির্বাচনে বিক্ষিপ্ত সংঘর্ষ। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একেএস টিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ফারনাজ জুই। আগুনে পড়ল রাজধানীর শিশু হাসপাতালের সবচেয়ে স্পর্শকাতর ইউনিট আইসিইউ। ফায়ার সার্ভিসের প্রায় 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এতে কেউ হতাহত না হলেও পুড়ে গেছে পুরো কার্ডিয়াক আইসিইউ বিভাগ। ফলে চিকিৎসাধীন গুরুতর শিশুদের স্থানান্তর করা হয়েছে অন্য হাসপাতালে। ধারণা করা হচ্ছে এসি থেকে আগুনের সূত্রপাত। ঘটনা তদন্তে কমিটি গঠনের কথা জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। মাইনুদ্দিন আরিফের রিপোর্ট। এই ধ্বংসস্তূপ দেখেই ধারণা করা যায় কি ভয়াবহ আগুনে পুড়েছে রাজধানীর আগারগাঁওয়ের ঢাকা শিশু হাসপাতাল। 1 ঘন্টার আগুনে পুড়ে গেছে হাসপাতালের 5ম তলার পুরো কার্ডিয়াক আইসিইউ বিভাগ। আগুন যখন পুরোপুরি নিয়ন্ত্রণে, তখনও আইসিইউতে থাকা ভেন্টিলেটরগুলো জ্বলছিল নিভু নিভু করে। তবে সিটগুলো পুড়ে ছাই। এসি দেখে বোঝা যায় ঘটনা কত ভয়াবহ। আগুন দেখে দিক বিদিক ছুটাছুটি শুরু করেন রোগীর স্বজনরা। ডাক্তার, আনসার এবং রোগীর স্বজনদের সহযোগিতায় আইসিইউতে থাকা শিশুদের দ্রুত সরিয়ে নেওয়া হয় হাসপাতালের অন্য বিভাগে। শিশুদের নিয়ে অনেক অভিভাবক হাসপাতালের বাইরের ফ্লোরেও অবস্থান নেন। এ সময় প্রচন্ড গরমে ভোগান্তিতে পড়ে শিশুরা। আগুন লাগতে দেই নাই, মাথার উপর সিটের মাথার উপরে দাও দাও করে দইরা আছে। আমি একটা আমার বাচ্চাটা নিয়েছে আর 2টা বাচ্চার মাথার উপরে। সবাই আগে বাচ্চাকে নিয়েই বের হইছে, কারণ আগে নিজের বাচ্চা যখন সুস্থ থাকলে হয়। নিজে মরলেও কোনো সমস্যা নেই, কিন্তু নিজের বাচ্চাকে সবার আগেই বাঁচানো উচিত। আইসিইউতে থাকা গুরুতর শিশুদের পার্শ্ববর্তী হাসপাতাল সোহরাওয়ার্দীতে স্থানান্তর করা হয়েছে বলে জানান হাসপাতালের পরিচালক। প্রত্যেকটা বিছানা রোগীগুলো কিন্তু আমরা ঠিকমতো অন্যান্য হাসপাতাল প্লাস আমাদের নিজস্ব সিসিএমডি থেকে আমাদের কার্ডিয়াক আইসিইউ থেকে আমরা পিআইসিইউ আছে, আমাদের এইচডিইউ আছে, আমাদের এনআইসিইউ আছে, এই সমস্ত রোগীগুলোকে কিন্তু আমরা সরাই। আগুনের খবর পেয়ে হাসপাতালে ছুটে আসা স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান কিভাবে লেগেছে আগুন তা খতিয়ে দেখবে তদন্ত কমিটি। ওইখানে যে জিনিসগুলি আছে, শুধু এসি না, চেয়ার টেবিল থেকে শুরু করে যতগুলি জিনিস আছে সবকিছুই খুঁটিয়ে দেখে তদন্ত কমিটি আমাদেরকে জানাবেন, শুধুমাত্র একটা এসি বা একটা ফ্যান দিয়ে না। হ্যাঁ, তবে ফায়ার সার্ভিস প্রাথমিক ধারণা করছেন এসি থেকেই হতে পারে আগুনের সূত্রপাত। আমরা কোনো হতাহত পাইনি। প্রথমেই থেকেই ভিতরেও আটকা পড়ে যারা ছিল দ্রুত বের হতে সক্ষম হয়েছে, আমরা ওদেরকে বের করেছি এবং সেক্ষেত্রে ভিতরেও আগুন নির্বাপন পরবর্তী সময়ে আমরা পুরোটা সার্চ করে দেখেছি। কোনো ফায়ার সার্ভিসের 1 ঘন্টার চেষ্টায় দুপুর 1:30টায় লাগায় আগুন নিয়ন্ত্রণে আসে 2:40 মিনিটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যুক্ত হয় নৌবাহিনীও। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শিশু হাসপাতালে আছেন সহকর্মী ইমরুল কায়েস রাহাত। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রাহাত, কখন নাগাদ আইসিইউ বিভাগ সচল হতে পারে, কি বলছেন সংশ্লিষ্টরা? ধন্যবাদ জুই। যেমনটি জানেন যে আজকে দুপুর প্রায় 2টোর দিক থেকে এখানে শিশু হাসপাতালের অগ্নিকাণ্ড ঘটে আইসিইউ বিভাগে এবং খুব স্পর্শকাতর একটা জায়গায়। সেখানে অগ্নিকাণ্ডের পর এখনও সেখানে দেখা যাচ্ছে যে বিদ্যুতের যে ব্যবস্থাটি সেটি করা হয়নি, যদিও 1 ঘন্টার ভিতরেই সেখান থেকে রোগীদের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছিল এবং যারা শিশু ছিলেন তাদেরকে বা রোগী যারা ছিলেন, রোগীর আত্মীয় স্বজন, তাদেরকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল।
এবং খুব দ্রুততার সাথে আগুনটি নিয়ন্ত্রণে আনা হয়েছিল। যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেহেতু আইসিইউতে অক্সিজেন বা এই ধরনের অনেক সামগ্রী থাকে, যার কারণে সেখানে প্রথম দিকে আগুন নেভাতে বেশ একটু বেগ পেতে হয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে বিষয়টিকে নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং আগুনটিকে নেভানো হয়েছে। এবং বর্তমান যে পরিস্থিতি, সেখানে এখনও বিদ্যুৎ চালনা করা হয়নি, বিদ্যুতের ব্যবস্থাটি এখনও করা হয়ে ওঠেনি। এছাড়া আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো ফ্লোরটিতেই এখন পর্যন্ত বিদ্যুতের ব্যবস্থা হয়নি। অন্যদিকে দেখা যাচ্ছে যে পরিচালক পরিষদ থেকে বলা হচ্ছে বা কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছে যে খুব দ্রুততার সাথেই তারা একটি তদন্ত কমিটি গঠন করবে। যদিও প্রথমে এখন বলা হয়েছে যে প্রাথমিক তদন্তে বা প্রাথমিকভাবে তারা বলছেন যে এসির বিস্ফোরণ থেকেই এই আগুনটির সূত্রপাত, এবং তারা একটি 5 সদস্যের কমিটি গঠন করেছেন। যেই 5 সদস্যের কমিটির দায়িত্ব হিসেবে তারা বললেন যে তারা যেন 3 দিনের ভিতরে এই তদন্ত রিপোর্টটি পেশ করেন এবং তারা খতিয়ে দেখতে চান যে আগুনটি কেন লেগেছে এখানে। স্পর্শকাতর এরকম একটি জায়গায় আমরা ঘুরে কিন্তু এখনো ফায়ার এক্সটিংগুইশার বা এরকম কোনো কিছু দেখতে পাইনি। এটি ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ খবর। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, শিশু হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমরুল কায়েস রাহাত। এবার অন্যান্য প্রসঙ্গ। দেশজুড়ে প্রতিদিনই বাড়ছে গরমের তীব্রতা, এতে অতিষ্ঠ জনজীবন। জেলায় জেলায় হিট অ্যালার্ট জারি করে চলছে মাইকিং। আবহাওয়ার এমন বিরূপ প্রভাবে সবচেয়ে বেশি দুর্ভোগে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। হাসপাতালগুলোতে বাড়ছে রোগী। আসছে সপ্তাহে তাপদাহ আরও বাড়বে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সহকর্মী মাইনুদ্দিন আরিফ, খায়রুজ্জামান সেতু ও মীর শিশিরকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন জুবাইর রাসিন। বৈশাখের খরতাপে পুড়ছে দেশ। মেহেরপুরে গরমের তীব্রতা এতটাই বেশি যে অনেক সড়কে গলে গেছে পিচ। ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা শ্রমজীবী মানুষের। ক্লান্ত দেহে কিছুটা জিরিয়ে নেয়ার চেষ্টা। অনেকে ভিড় করছেন সড়কের পাশের শরবতের দোকানগুলোতে। তীব্র তাপদাহে সবচেয়ে বিপাকে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। লোক তো গরমে অতিষ্ঠ যাচ্ছে, ভাড়াও তো তেমন নেই, লোকে আসলে ক্লান্ত হয়ে যাচ্ছে, লোকে রাস্তাঘাটে চলতে পারতেছে না, এতটা অতিরিক্ত গরম পড়তেছে। যে তাপ রোদের, আমি এখন বাড়ি চলে যাচ্ছি। এত পরিমাণ তাপমাত্রা যে গা হাত পা পুরো জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। অন্যান্য বছরের থেকে তাপমাত্রা অনেক বেশি। 4 দিন ধরেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়। শুক্রবার এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় 41.3 ডিগ্রি। তীব্র তাপদাহ নিয়ে 2 দিন ধরেই হিট অ্যালার্ট জারি করে চলছে মাইকিং। রাজধানী ঢাকাতেও পাল্লা দিয়ে বাড়ছে গরমের তীব্রতা। খুব বেশি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউই। আমার কোনো উপায় নাই, তো বাধ্যগতভাবে মনে করো সালাই লাগে, কারণ ট্যাপ তো আর মনে করে গরম মানে না। অন্যান্য বছরের থেকে এবার ধরেন ঢাকায় প্রচুর গরম পড়তেছে, আর হিউমিডিটিও অনেক বেশি, এর জন্য ধরেন ঘামও শোকাচ্ছে না, আর বেশি অস্বস্তিটা ফিল হচ্ছে বেশি। এখন কি করবো, আমাদের তো এখন চলতে হবে, গরম হইলে তো করার নাই কিছু। খুলনা অঞ্চলে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া অফিস বলছে আসছে সপ্তাহে তাপমাত্রা আরও বাড়বে। এই এপ্রিল মাস যেহেতু উত্তপ্ত মাস এবং এই সময় প্রকৃতি একটু বিরূপ থাকে, এবং এই যে বিদ্যমান তাপপ্রবাহ সেটা এপ্রিল জুড়েই অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে কোথাও কোথাও এই তাপপ্রবাহের আওতাধীন এরিয়া 21 তারিখের পর কোথাও কোথাও বিশেষ করে সিলেট, ময়মনসিংহ এবং চট্টগ্রামের কিছু অংশে কমে যেতে পারে। প্রচণ্ড গরমে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। জুবাইর রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো মামলাই রাজনৈতিক নয়। কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে গণভবনে নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় একথা বলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ত্রাস, নৈরাজ্য আর অগ্নি সন্ত্রাসের মতো অপরাধেই মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, এগুলো দ্রুত শেষ করা উচিত। জয় যাদবের রিপোর্ট। প্রতিষ্ঠার 52 বছর পূর্তিতে কৃষক লীগের সাংগঠনিক নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের এই সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা।
শুক্রবার সকালে গণভবনে শুভেচ্ছা বিনিময় শেষে শেখ হাসিনা 2001-এর নির্বাচন পরবর্তী বিএনপি জামাত জোটের সহিংসতার চিত্র তুলে ধরেন। বলেন, সেই ধরনের কোনো প্রতিশোধ নেয়নি আওয়ামী লীগ। তাদের ভাগ্য ভালো যে আমরা ক্ষমতা আছে, আমরা ওইভাবে তাদের মতো প্রতিশোধমূলক না দেখে এখনো কথা বলার সুযোগ পাই। নেতাকর্মীদের মামলার সংখ্যা নিয়ে বিএনপির নেতারা যা বলছেন তার সাথে ভিন্ন মত পোষণ করেন শেখ হাসিনা। 60 লক্ষ তো আমাদের ধারণ ক্ষমতাও নেই জেলে, তারপর যদি বাদ দিয়ে যতজন ধারণ ক্ষমতা যত জেলে আছে যারা, তার মানে তারা সবাই বিএনপির ক্রিমিনাল, এটাই তো তারা বলতে চাচ্ছে। তার মানে বাংলাদেশের যত অপরাধ সে অপরাধের সবই করে বিএনপি। প্রধানমন্ত্রী জানান, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো মামলাই রাজনৈতিক মামলা নয়। আজকে তাদের সব জায়গায় কান্নাকাটি কি আমাদের বিরুদ্ধে মামলা, তোদের জিজ্ঞেস করতে হয় যে মামলাগুলি কিসের মামলা। ওদের মধ্যে কোনো মামলা তো পলিটিক্যাল মামলা না, প্রত্যেকটা মামলা হচ্ছে অগ্নিসন্ত্রাসের মামলা। তারা মানুষ হত্যা করেছে আগুন দিয়ে। এই তো 28 অক্টোবর যে ঘটনা তারা ঘটালো, এই নির্বাচন ঠেকাতে যে রেলে আগুন দিয়ে যে মা শিশুকে পুড়িয়ে মারলো, তো যারা এগুলি করবে তাদের বিরুদ্ধে মামলা হবে না? তাদেরকে কি মানুষ পূজা করবে? তবে এই মামলাগুলো আরো দ্রুত শেষ করে এগুলির শাস্তিগুলি আরো দিয়ে দেওয়া উচিত, তাহলে এই কান্নাকাটি কমতে পারবে। এ সময় কৃষি উৎপাদন ব্যবস্থা সমবায় ভিত্তিক করার পরামর্শ দেন সরকার প্রধান। আমাদের ওই সমবায় ফিরতে হবে, সমবায় করতে হবে। যার যার জমি থাকবে, ফসল উৎপাদন যখন হবে, উৎপাদিত ফসলের একটা অংশ মালিকরা পাবে, যে শ্রম দেবে আমার কিষানি তারা পাবে একটা অংশ, আর একটা অংশ থাকবে সরকারের কাছে ওই সমবায়ের মাধ্যমে, যেন এই সমস্ত কৃষি উপকরণগুলি অর্থাৎ সার, বীজ বা সেচ এবং চাষ করা, ধান কাটা, এই সব কিছু ব্যবস্থা এর মাধ্যমে হবে। বিশ্বের নানা প্রান্তে চলছে যুদ্ধ, এজন্য নিজেদের খাদ্য উৎপাদন বাড়ানোর তাগিদ দিলেন প্রধানমন্ত্রী। বলেন, পরনির্ভরশীলতা কমিয়ে হতে হবে সাশ্রয়ী। আমাদের উৎপাদন বাড়াতে হবে, আপৎকালীন সময় মজুদ রক্ষা করতে হবে, সাশ্রয়ী হতে হবে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ কোনো বিপদে নেই, বিপদে আছে বিএনপি। কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভায় দলের কেন্দ্রীয় নেতারা জানান, বাংলাদেশ নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র এখনো চলছে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। কৃষক লীগের 52তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনার সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও। নির্বাচন শেষ হলেও দেশি বিদেশি ষড়যন্ত্র অব্যাহত আছে উল্লেখ করে কেন্দ্রীয় নেতারা নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনা দেন। আজকে কৃষক লীগ অত্যন্ত শক্তিশালী একটা সংগঠনে রূপান্তর হয়েছে। সেই সংগঠনকে আরো শক্তিশালী শক্তি অর্জন করে আমাদের প্রত্যেকটি ওয়ার্ড, ইউনিয়ন, থানা পর্যায়ে আমাদের শক্তিশালী সংগঠন গড়ে তুলে যে কোনো ষড়যন্ত্র এবং চক্রান্ত যাতে আমরা মোকাবেলা করতে পারি, আর সেই ষড়যন্ত্রকারী চক্রকারীদের দাঁত ভাঙা আমরা জবাব দিতে পারি, তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। সেই বিএনপি জামাতিদের, দুঃশাসকদের, দুঃসময়ের দুর্নীতিবাজদের, দুঃসময়ে মানুষের দুঃখ বেদনাকে পুঁজি করে যারা রাজনৈতিক ফায়দা লুটতে চায়, যারা দেশের মানুষের জন্য আশীর্বাদ নয় অভিশাপ হিসেবে বারবার আবির্ভূত হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, কৃষক লীগের গুলশান বাড়িধারায় থাকার দরকার নেই। আমি তো মনে করি না বাংলাদেশ কৃষক লীগের ধানমন্ডি শাখা, বনানী শাখা, গুলশান শাখা, বাড়িধারা শাখা এসবের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এক সময় এমনও ছিল, শুনতাম কুয়েতে কৃষক লীগ, কাতারে কৃষক লীগ। বিএনপি বিপদে আছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির কর্মীরাও দলটির ভবিষ্যৎ নিয়ে এখন চিন্তিত। নিজেরা বিপদে আছে, দেশকে বলে বিপদে আছে, বাংলাদেশ বিপদে নেই। শেখ হাসিনা যতক্ষণ আছে ইনশাআল্লাহ বাংলাদেশ তার যথাযথ উচ্চতায় অধিষ্ঠিত। দেশের অর্থনীতি বাঁচাতে কৃষককে বাঁচাতে হবে বলে জানান ওবায়দুল কাদের। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।
এদিকে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি নাশকতার মামলা দিচ্ছে বলে দাবি করেছেন দলটির নেতারা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে একথা জানান তারা। হুঁশিয়ারি দেন, ক্ষমতায় ফিরলে আওয়ামী লীগ নেতাকর্মীদেরও ছাড় দেওয়া হবে না। সাইফুল রিপনের রিপোর্ট। বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মুক্তির দাবিতে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির আয়োজন করে জিয়া প্রজন্ম দল জেপিডি। গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। এতে যোগ দিয়ে নেতারা অভিযোগ করেন, বিদেশিদের প্রশ্রয় দিতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাবন্দী করে রাখা হয়েছে। বলেন, দেশের মানুষ 7 জানুয়ারির ভোট প্রত্যাখ্যান করলেও ক্ষমতাসীনরা মিথ্যাচার করছে। এই দেশকে বিদেশি প্রভুদের হাতে যেন প্রশ্রয় দেওয়া যায়। আমার নেত্রীকে দীর্ঘদিন কারাগারে করে রাখার অন্যতম কারণ হচ্ছে এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে যেন পাচার করা যায়। গত 7 তারিখে নির্বাচন হয়েছে, একটি দামি নির্বাচন, সেখানে ভোট হয়নি। তারপরেও এই সরকার তাহা মিথ্যা কথা ওতে তাদের সাবেক সদস্য সম্পাদক ওবায়দুল কাদের তারা নাকি ভোটে নির্বাচিত। এদেশের মানুষ আর ধাপ্পাবাজি রাজনীতি পছন্দ করে না। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বলেন, নেতাকর্মীদের কারাগারে নিয়ে আন্দোলন দমানো যাবে না। আজকে কার নামে মামলা নাই? বিএনপি করলে যে মরে গেছে, যে কবরে চলে গেছে, তার নামেও মামলা আছে। যে কবরে চলে গেছে তারও সাজা দেওয়া হয়েছে। যতদিন পর্যন্ত মানুষের ভোটের অধিকার না আসবে, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে না পাবে, ততদিন বিএনপি আন্দোলন করেই যাবে। আওয়ামী লীগকে বাইরে রেখে, বিএনপিকে জেলে রেখে এই দেশে শান্তি আসবে না। এই দেশে শান্তি আসতে হলে আওয়ামী লীগকে জেলে রাখতে হবে, বিএনপিকে বাইরে থাকতে হবে। আর বিএনপি নেতা রুহুল কবির রিজভী দাবি করেন, রাজনৈতিক কারণেই বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে নাশকতার মামলা দেয়া হচ্ছে তা প্রমাণিত। গোটা জাতি মনে করে যে আপনি ষড়যন্ত্র করে আন্দোলনকামী, গণতন্ত্রকামী, সত্য কথা যারা বলে, যারা গণতন্ত্রের পক্ষে সোচ্চার, তাদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতার মামলা, মিথ্যা মামলা দিয়ে আপনি তাদেরকে কারাগারে পুরে রেখেছেন। এর প্রমাণ আছে। ক্ষমতার পতন হলে আওয়ামী লীগ নেতা কর্মীদেরও একদিন বিচার হবে, হুঁশিয়ারি দেন রিজভী। অন্যায় করে রাষ্ট্র ক্ষমতাকে কবজায় নিয়ে আপনি যে প্রতিশোধের খেলায় মেতে উঠেছে, এই খেলায় আলটিমেটলি আপনি পরাজিত হবেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সংবাদ সন্ধ্যায় আরো থাকছে। বিমানবন্দরে 3rd টার্মিনালের বাউন্ডারি ভেঙে ঢুকে গেল বাস, চাপা পড়ে এক প্রকৌশলী নিহত। উপজেলা নির্বাচনে মনোনয়ন দাখিলের জেরে শ্যালকের একমাত্র প্রতিদ্বন্দ্বীকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নির্যাতিত দেলোয়ারকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, দোষীরা ছাড় পাবেন না। রাজশাহী থেকে কাজী শাহিদের রিপোর্ট, জানাচ্ছেন মাহমুদ হাসান। গেল সোমবার অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর নাটোর জেলা নির্বাচন অফিসে গেলে উপজেলা চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে গাড়িতে তুলে নেওয়া হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় দেলোয়ারকে জোর করে গাড়িতে তুলছেন কয়েকজন। দেলোয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফুল হাবিব রুবেলের বিরুদ্ধে। আলোচিত এ লুৎফুল কবির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শ্যালক। পরে অপহৃত দেলোয়ার হোসেন সহ 4 জনকে বেধড়ক মারধর করে আহত অবস্থায় ফেলে যায় দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাদের ভর্তি করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসাধীন উপজেলা চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে দেখতে শুক্রবার সকালে রামেক হাসপাতালে যান প্রতিমন্ত্রী পলক। দেলোয়ার সহ 4 জনের চিকিৎসার খোঁজ খবর নিয়ে চিকিৎসা ব্যয় বহনের প্রতিশ্রুতি দেন তিনি। যিনি আহত হয়েছেন দেলোয়ার হোসেন পাশা ভাই, তার চিকিৎসার জন্য আমি দেশের বাইরে থেকেই আমাদের রাজশাহী মেডিকেল কলেজের অত্যন্ত সুযোগ্য দায়িত্বশীল পরিচালক শামীম ভাইয়ের সাথে যোগাযোগ করি এবং উনি খুব আন্তরিকতার সাথে বরাবরের মতোই আমাদের রাজশাহী মেডিকেল কলেজের হাসপাতালের দায়িত্বশীল যারা চিকিৎসকবৃন্দ আছে তারা দ্রুত তাকে আইসিইউতে নেন। এ ঘটনায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। প্রাথমিক যে তথ্য প্রমাণ, ভিডিও ফুটেজ এবং আদালতে যে আইনগত যে স্বীকারোক্তি, তো তার ভিত্তিতে পুলিশ অনুসন্ধান করছে, তদন্ত করছে। তার প্রেক্ষিতে যাই তদন্তে আসবে, যারাই এর সাথে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে পুলিশ নিরপেক্ষভাবে কোনো প্রভাব খাটাবে না, কেউ প্রভাব মুক্তভাবে
তারা ব্যবস্থা নেবে। সেই ঘটনায় যদি দোষী সাব্যস্ত হয়ে আমার ভাই বা আমার কোনো আত্মীয় বা আমার সংগঠনের কোনো নেতাকর্মী বা কোনো পদের কেউ থাকে, আমার কোনোই এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ থাকবে না। অপহরণের পেছনে প্রতিমন্ত্রী পলকের শ্যালক রুবেলের হাত আছে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তারকৃতরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সন্ধ্যা। রাজধানীতে এবার বেপরোয়া গতির বাসের ধাক্কায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3rd টার্মিনালের বাউন্ডারি ভেঙে প্রাণ গেল একজনের। নিহত মাইদুল ইসলাম সিভিল এভিয়েশনের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল 10টার দিকে রায়দা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে টার্মিনালের নিরাপত্তা বাউন্ডারি ভেঙে ভেতরে ঢুকে যায়। এ সময় সড়কে থাকা একটি মোটরসাইকেলকে চাপা দেয় বাসটি। এতে গুরুতর আহত ওই মোটরসাইকেলের চালককে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি, তবে বাসটিকে জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান বলছে পুলিশ। সংবাদ সন্ধ্যায় আরও থাকছে। শান্তিপূর্ণভাবে শেষ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। ভোট ঘিরে এফডিসিতে সারাদিন তারার মেলা। আশা করছি শেষ অবধি একটা সুষ্ঠু নির্বাচন আমরা আশা করছি আর কি। আমরা আসলে শিল্পীদের জয়টাই চাই, শিল্পীরা যাকে জয়যুক্ত করবে সেটাই তো মানতে হবে। নিরপেক্ষভাবে শিল্পীদের স্বার্থ সংরক্ষণ যে কমিটিটা হবে সেই কমিটিটি নিরপেক্ষভাবেই থাকে। এবার আন্তর্জাতিক অঙ্গনের খবর। ইরানে ইসরায়েলের পাল্টা হামলায় যুদ্ধাবস্থা বিরাজ করছে মধ্যপ্রাচ্য জুড়ে। শুক্রবার ভোরে ইরানের ইসফাহান প্রদেশের কাছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও ইসফাহানের আকাশে অজানা বস্তু ধ্বংসের দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। তবে এখনই পাল্টা আক্রমণে যাবে না তেহরান। আরও জানাচ্ছেন লুৎফুল কবির। শুক্রবার ভোরে ইরানের ইসফাহান প্রদেশের কাছে আকাশে বিপজ্জনক বস্তু শনাক্ত করে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মুহূর্তেই সেটিকে ভূপাতিতের দাবি করে বিবৃতি দেয় ইরান। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মাঝে। ভোরের আলো ফুটতেই পারমাণবিক অধ্যুষিত প্রদেশটির জারদানজানে সতর্ক অবস্থানে দেখা যায় ইরানি বাহিনীকে। এ বিষয়ে ইসফাহান প্রদেশের জ্যেষ্ঠ সেনা কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সিয়াভাস জানান, সন্দেহভাজন বস্তু গুলি করে নামানো হয়, কোনো ক্ষয়ক্ষতি না হওয়ারও দাবি করেন তিনি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হচ্ছে কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়। শঙ্কার বিষয় যেটি ছিল সেখানে ইরানের পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি আশ্বস্ত করেছেন এমন কিছু ঘটেনি। এই ঘটনায় ইরানের আকাশে অভ্যন্তরীণ বিমান চলাচল স্থগিত করা হলেও কয়েক ঘন্টা পর তা তুলে নেওয়া হয়। উপসাগরীয় অঞ্চলগুলো দিয়ে জাহাজ চলাচলের উপর সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে হামলার আগে যুক্তরাষ্ট্রকে অবহিত করে নেতানিয়াহু প্রশাসন, কিন্তু আক্রমণের বিষয়ে সম্মতি দেয়নি বলে দাবি করেছেন এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা। সিএনএনকে তিনি বলেন, ইসরায়েলের বিষয়টি কোনোভাবেই সমর্থন করেনি হোয়াইট হাউস। এদিকে সাবেক এক মার্কিন জেনারেল মনে করছেন ইরানের জন্য এটি ছিল গঠনমূলক বার্তা। তবে ইসরায়েলকে তাৎক্ষণিক পাল্টা জবাব দেওয়ার কথা ভাবছে না তেহরান। পরিস্থিতি বিবেচনায় নিজ দেশের নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়ার অনুরোধ জানিয়েছে অস্ট্রেলিয়া। একই বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত 1 এপ্রিল দামেস্কে ইরানি কনসুলেটে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের 7 কর্মকর্তা সহ আরও কয়েকজন নিহত হন। পরে ইসরায়েলের প্রতিশোধমূলক হামলা চালায় ইরান। এর জবাবে পাল্টা এই পদক্ষেপ নিল নেতানিয়াহু প্রশাসন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার ভারতের লোকসভা নির্বাচনের খবর। কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত সংঘর্ষ ছাড়াই অনেকটা শান্তিপূর্ণভাবে শেষ হলো ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। শুক্রবার 17 রাজ্য ও 4 কেন্দ্রশাসিত অঞ্চলের 102 আসনে একযোগে চলে ভোট। পশ্চিমবঙ্গের কোচবিহারে তৃণমূল বিজেপি সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের খবর পাওয়া গেছে। ভারতের গণমাধ্যম বলছে এ ধাপে প্রায় 60% ভোট পড়েছে। অন্যয় কর্মকারী রিপোর্ট। পশ্চিমবঙ্গের কোচবিহারে ভোট মানেই যেন সহিংসতা। লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হতে না হতে আরো একবার তার প্রমাণ দিল এ জেলাটি। শুক্রবার স্থানীয় সময় সকাল থেকেই জেলাটিতে
থমথমে পরিস্থিতি বিরাজ করে। এক পর্যায়ে তৃণমূল বিজেপি সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এমনকি তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে ভোট কেন্দ্র দখলের অভিযোগও তোলেন বিজেপি নেতাকর্মীরা। পশ্চিমবঙ্গে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করলেও অন্যান্য রাজ্যে ভোট গ্রহণ চলে মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশেই। এদিন 17টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি আসনে একযোগে চলে ভোট গ্রহণ। স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হওয়া এই ভোটে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই প্রায় প্রতিটি কেন্দ্রেই ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়। ভোটের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও বেশ সন্তুষ্ট তারা। मुझे बहुत अच्छा लगा। मैं हर साल आती हूँ वोट देने के लिए और इस दिन का मुझे इंतजार रहता है। आखिर ये मेरे देश की हित का सवाल है। এদিকে স্থানীয়দের পাশাপাশি ভোট কেন্দ্রে এসে ভোট দিতে দেখা যায় বিভিন্ন হেভিওয়েট প্রার্থীদেরও। সকালে রাজস্থানের জয়পুরে একটি ভোট কেন্দ্রে ভোট দিতে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। অন্যদিকে মেঘালয়ের তুরা এলাকার একটি ভোট কেন্দ্রেও নিজের ভোটাধিকার প্রয়োগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী সিএম কনরাড সংমা। এছাড়াও এদিন দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যের কেন্দ্রে কেন্দ্রে দেখা মেলে দক্ষিণী চলচ্চিত্রের তারকাদেরও। ভোট দিতে আসেন সুপারস্টার রজনীকান্ত, কমল হাসান, বিজয় সেতুপতি, ধানুষ, সুরিয়া সহ এক ঝাঁক তারকা। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে লোকসভা নির্বাচন উপলক্ষে মোট 6টি ভাষায় ভোটারদের কাছে ভোট চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে নির্বাচনে বিপুল হারে অংশগ্রহণে ভোটারদের প্রতি আহ্বানও জানান তিনি। মোদী বলেন, প্রতিটি ভোটেরই গুরুত্ব আছে, প্রতিটি কণ্ঠস্বরই গুরুত্বপূর্ণ। 7 দফার লোকসভা নির্বাচন শেষ হবে আগামী 1 জুন। আর 26 এপ্রিল দ্বিতীয় দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর দেশটির শাসনভার কার হাতে যাচ্ছে তা জানতে হলে অপেক্ষা করতে হবে আগামী 4 জুন পর্যন্ত। অন্যয় কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সন্ধ্যা। বেতার যন্ত্র কেনার টেন্ডার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আদালতে যাওয়ার পরও মিলছে না সমাধান। নির্দিষ্ট একটি প্রতিষ্ঠানকে কাজ দিতে যেন উঠে পড়ে লেগেছে পুলিশ টেলিকম সংস্থা। প্রথম ধাপে প্রতিষ্ঠানটি স্যাম্পল টেস্টিংয়ে বাদ পড়ে যাওয়ায় আদালতের নির্দেশ অবজ্ঞা করে নতুন দরপত্র আহ্বান করা হয়েছে, যেখানে অংশ নেওয়া 3টি প্রতিষ্ঠানই অভিযোগ ওঠা এমডিএম ট্রেডার্স লিমিটেডের সহযোগী বলে প্রাথমিক প্রমাণ মিলেছে। নূপুর মাহমুদের রিপোর্ট। ওয়্যারলেস বা বেতার যন্ত্র আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিংবা নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষায় পুলিশ বাহিনীর কাছে সবসময় একটি অপরিহার্য ডিভাইস, যেটি সরবরাহ করে পুলিশ টেলিকম সংস্থা। তথ্য বলছে গত 4 বছরে গুরুত্বপূর্ণ এই ডিভাইসটি কিনতে 41টি দরপত্রের 40টি পায় এমডিএম ট্রেডার্স লিমিটেডের মাধ্যমে সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠান। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে গত বছরের আগস্টে ডাকা দরপত্রের অংশ নিয়ে স্যাম্পল টেস্টিংয়ে বাদ পড়ে যায় প্রতিষ্ঠানটি, আর এতেই বাধে বিপত্তি। অভিযোগ উঠেছে ওই প্রতিষ্ঠানকে কাজ দিতে আদালতের আদেশ অবজ্ঞা করে নতুন দরপত্র আহ্বান করেন পুলিশ টেলিকম সংস্থা, যার প্রমাণও মেলে নতুন দরপত্রে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মালিকানার নাম দেখলে। আলাদা নামে দরপত্র জমা দিলেও 3 প্রতিষ্ঠানের মালিকানাই পাওয়া যায় একই ব্যক্তির, যারা আবার আগস্টে ডাকা দরপত্রে স্যাম্পল টেস্টিংয়ে বাদ পড়ে যাওয়া এমডিএম ট্রেডার্স লিমিটেডেরও মালিক। 3টে টেন্ডারে আমি এটা মালিক পক্ষ যদি হয়ে থাকে এটা কখনো গ্রহণযোগ্য নয়, এবং এটা যদি গোপন রাখে। ফিফিআরে স্পষ্ট করে লেখা আছে, ফিফিআর 2008-এ, যে এটি দুর্নীতি এবং প্রতারণামূলক কার্য হিসেবে বিবেচিত হবে। আর কোনো প্রতিষ্ঠান দুর্নীতি এবং প্রতারণামূলক কার্য হিসেবে যদি প্রমাণিত হয়ে যায়, তাকে 1 থেকে 2 বছরের জন্য ব্ল্যাক লিস্টেড করা হবে, অর্থাৎ উনি আর কোনো টেন্ডার করতে পারবে না। এই বিষয়ে পুলিশ টেলিকম সংস্থার কোনো বক্তব্য মেলেনি। তবে এমন প্রবণতাকে নৈতিকতার অবক্ষয় হিসেবে দেখছে টিআইবি। আইনের রক্ষক তারা যদি আইনের ভক্ষক হয়, যদি লঙ্ঘন করেন তারা, তাহলে সেটা তো একেবারে মোটা দাগে সামারিলি রিজেক্টেড হওয়ার কথা, মানে কোনো অবস্থায় এটা গ্রহণযোগ্য হবে না। এটি এক। আর দ্বিতীয় হচ্ছে যে এটা কিন্তু সমাজে এক ধরনের বার্তা পৌঁছে দেয় যে আসলে যে কেউ মানে এই ধরনের সংস্থায় কর্মরত থাকলে অনিয়ম করতে পারে, যোগসাজশ করে দুর্নীতি করতে পারে, তারা জবাবদিহির মধ্যে থাকতে পারে। এটি তো গ্রহণযোগ্য হতে পারে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে দরপত্রের জটিলতা নিয়ে আদালতের নির্দেশনার জবাব দিয়েছে তারা। তবে পুলিশ টেলিকম সংস্থার নতুন করে টেন্ডার আহ্বানের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি কেউ। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা।
রাতে ঘোষণা হতে পারে ফলাফল। এর আগে ভোট ঘিরে তারকা শিল্পীদের পদচারণায় মুখর হয়ে ওঠে এফডিসি প্রাঙ্গণ। সার্বিক পরিবেশে সন্তোষ জানান প্রার্থী ও ভোটাররা। আরও জানাচ্ছেন জুবায়ের রাসিন। শুক্রবার সকাল 9:30টায় শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। দুপুরে বিরতি দিয়ে সন্ধ্যা 6:30 পর্যন্ত চলে ভোট গ্রহণ। এর আগে সকাল থেকে নায়ক নায়িকা সহ শিল্পীরা আসতে থাকে এফডিসি প্রাঙ্গণে। তবে সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে এফডিসি প্রাঙ্গণ হয়ে ওঠে তারকায় পরিপূর্ণ। নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন সিনে অঙ্গনের তারকারা। দুপুর গড়িয়ে বিকেল হতেই এফডিসি প্রাঙ্গণে প্রবেশ করতে থাকেন চিত্রনায়ক অনন্ত জলিল, আমিন খান, চিত্রনায়িকা ববিতা, মাহিয়া মাহি সহ সবিজের নামিদামি তারকারা। পরিবেশ খুবই ভালো এবং আমার কাছে একদম স্টার্টিং থেকে শুরু করে এখন এই পর্যন্ত পুরোপুরি এখনো ঢুকতে পারিনি, বাট যতটুকু এসছে আমার কাছে মনে হয় যে খুবই সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন হচ্ছে। এবং নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন দুই প্যানেলের প্রার্থীরা। যাকেই ফোন করে যার কাছেই ভোট চাই সেই তো বলে যে ভোট দিব। এখন বাকিটা দেখা যাক, ভোটারদের উপরে নির্ভর করবে, কারণ কেউ এখনো পর্যন্ত হতাশ করেনি। সবাই বলছে যে ইনশাআল্লাহ ভোট দিব। আমরা আসলে শিল্পীদের জয়টাই চাই, শিল্পীরা যাকে জয়যুক্ত করবে সেটাই তো মানতে হবে। মিশা সওদাগর, দীপজল সাহেবের প্যানেল, এই প্যানেলটি যদি জয়যুক্ত হয় তাহলে ইন্ডাস্ট্রির জন্য, আমাদের চলচ্চিত্র শিল্পীর জন্য অনেকটাই উপকার বয়ে আনবে। এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। এবার মোট ভোটার 570 জন। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা।